চাচাতো ভাই মতি, আমি বুঝতে পারি না তোমার গতি। এত সুন্দর একটা জায়গায় টাইনে লইলা, কি অবস্থা, কি ঘটনা কি? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জরুরি কথা বলার জন্য এই ধরনের একটা পরিবেশে লইলা? এই যে এক টুকরো ফসলের মাঠ, সরিষা ফুলের বাগান, চারোদিকে একটা পরিবেশটা কি একটা ঝমঝমাট। তোমার কথা পরে বললো, এই মুহূর্তে আমার মনে একটা মুখ বারবার ভাসে ওঠে। যারে আমি ভালোবাসি, যারে আমি মহব্বত করি, সেই মানুষটা যদি তোর ওই জায়গায় দাঁড়াইয়ে থাকতে, আর এই পরিবেশটা কেমন লাগতো একটু বলতো। খুব একেবারে প্রেম কুমার হয়ে গেছে, তাই না? রোমান্টিকতা সবসময় আইসেই থাকে, হ্যাঁ আইসেই থাকে। এই তুমি আমাকে গ্রামের বাড়ি বেড়াতে এসে এসব কি ব্যাপার না শুরু করেছো কত? তুই তো মনে করো আমি একটা কথা কইলাম, তুই এটা কথাটার উত্তর দিবি, আমার লাগে একটা রোমান্টিক মুডে থাকবে, এটা তুই বন্ধ করিয়া তুই উল্টো আমারে প্রশ্ন করা শুরু করছো। এই প্রশ্ন করাটা কি তোর জরুরি কথা? হ্যাঁ এটা জরুরি কথা। তুমি কিসের জন্য সর্দার বাড়ির সামনে যায় বসে থাকো সেটা আমাকে কও। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমি বুঝলাম না মতি, তুই আমার লাগে এরকম খেপা খেপি করো কা? মানে আমার সফলতা দেখে কি তোর কি ঘিন্না লাগে, তোর কি ঈর্ষা লাগে? ঈর্ষা? এই তোর মতো একটা ভাঙড়ি থার্ড পার্সন আমি করতে যাবো না ঈর্ষা? কি মনে করেছিস তুই? মতি, কথার গতি বোঝো আগে তুমি। তুমি কিন্তু গতি কিন্তু আউলেই জলেই তুমি কথা বলতে আছো। আমি একটা থার্ড পার্সেন্ট মানুষ না, ঠিক আছে? থার্ড পার্সেন্ট মানুষ হলে আমি থার্ড পার্সেন্ট লই থাকি। তুমি আবার আমার লাগে আবার থার্ড পার্সেন্ট মানুষের লাগে আবার জরুরি কথা কি? তুমি তোমার কামে যাও। ফালতু কথা কবা না জুয়েল ভাই। আচ্ছা তুমি বুঝতেছো না কিসের জন্য সর্দার বাড়ির সামনে যায় বসে থাকলি বিশ্বের বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যায়? কথাটা তোমাকে বোঝা লাগবি। তুই এত সেতকা, তুই কথায় কথায় তুই সেতে ওঠো। তোর কি আমি দেহার লাগিয়ে দাওয়াত করছি নাকি? হ্যাঁ, অত তোমার তাবেদারি মানিয়ে আমি চলতে পারবো না। আমি কিভাবে বুঝাই? আমি বিনে সুতার মালায় আমি বাধা পড়ছি। মতি, এটা প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। তোমার ওই বিনি সুতার মালা সিডে সুইটে তোমার পকেটের মধ্যে পকেটও সিডা। এই তোমাকে আমি লাস্ট টাইমের মতো করছি, তুমি খবরদার বিশ্বের বাড়ির মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবে না। তুই কি আমার হুমকি দিতে আসো? মনে করো তাই। তা হুমকি দিতে আসো যেহেতু, তুই হুমকি দিতে থাক। তুইও বুঝতে যে এই কাজ করা ছাড়া আমার অন্য কোনো উপায় নাই। আছে এই তুই বুঝতেছ না কিসের জন্য? তুমি কি জানো তোমার জন্য নতুন করে বিশ্বাস বাড়ির সাথে সর্দার বাড়ির আবার গন্ডগোল বাজি যাবে? গোলাপ সর্দার আমাকে কি কইছে জানো? তোমাকে যদি নেক্সট টাইম সর্দার বাড়ির সামনে দেখে তাহলে পারে যে কোনো মুহূর্তে তোমাকে মারি ফেলা দিতে পারে। ভাই আমি তোমার জীবন রক্ষার্থে কথাটা করছি, তুমি আর বাড়ির সামনে যাবা না। রাখ তোর অনুরোধ, তোর অনুরোধের বেড়া। গোলাপ সর্দারের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দেখি উনি কি করতে পারে। জীবন নেবে, নেক্সট জীবন। প্রেমিকের জীবন এটা কোনো জীবন, এটা মশা মাসির জীবন। প্রেমিকটা তো সবসময় জীবন দেওয়ার লেগে প্রস্তুত থাকে। প্রয়োজনে আমি ভালোবাসার জন্য জীবন দিব। বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমার প্রেমের ইতিহাসের বই কিনে পড়বে। এই তোমার কোশ্চিনে যে বিশ্বেষ বাড়ির থেকে এইসব কাজকর্ম করা চলবে না। থাকলাম না বিশ্বের বাড়ি? বিশ্বের বাড়ি কি দেশের কি আবাসিক হোটেল নাকি যে হ্যাঁ তাই লাগবে যে একটা আবাসিক হোটেল আর বাইরে থাকা যাবে? আমি থাকবো না, আমি চলে যাবো, সমস্যা কি? আমি ওই মোহের দিকে তাকাইয়া আমি দুনিয়া সব সাজিয়ে দিতে পারি। আমি প্রেমিক মানুষ, থাকলাম না, আমি আমার সুবিধা মতোই করবো। কিন্তু আমি আমার পথ থেকে সরে যাইতে পারবো না স্বাস্থ্য ভাই। আমি প্রেমিক, আমি মজনু, আমি পাগল। আমি আমার মতো করিয়া তারে নিয়ে ভাবতে আসি। ও আইসে বিশ্বাস বাড়ি লইয়া।
তোমার বাপে তো বড় অবিশ্বাসী করে এই দেশে তোমার মায়ের বিয়ে করে থাকে না। বাপ তুলে কথা কবা না। এই মন এই প্রাণ তোমাকে, শুধু তোমাকে। বাটপার। কি ব্যাপার তাহেরা, তোমার মুখখান এখনো ভার কেন? হ্যাঁ, সবই তো তোমার কথা মতো হচ্ছে, তা এখন একটু হাসো। তোমার চাঁদ মাখা মধু মাখা হাসি মাখা মুখ কতদিন দেখি না, একটু হাসো। আপনার ফুর্তি লাগিছে, আপনিই হাসেন, আমার এত ফুর্তি লাগে নাই। আচ্ছা, ফুর্তি না লাগার কি আছে, আমি তো বুঝলাম না। সবই তো তোমার কথা মতো তোমার ইচ্ছে মতো হচ্ছে। তুমি কইছিলে না টিয়ার বিয়ের একটা অনুষ্ঠানের আয়োজন করতে, এই বাড়িতে যাতে তাকে বরণ করে নেওয়া হয়, সব ব্যবস্থাই তো হচ্ছে। তা তুমি হাসবা না কিসের জন্য, একটু হাসো। সেই জন্য খুশিতে নাচা লাগবি না? টিয়া পলায়া যায় সর্দার বাড়ির কাছে তোমাগরে মাথা হেট করে দিছিল, এখন টিয়াক মাইনে নিচ্ছ কারণ নিজেদের ইজ্জত বাঁচানোটা ফরজ হয়ে গেছে। না মানে তোমার কথা আমি মাইনে নিলাম, কিন্তু এই বাড়িতে যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সেই বুদ্ধিটা কিটা দিছে? তুমি দিছো। সুতরাং এই অনুষ্ঠানের যাবতীয় কৃতিত্ব তো তোমার, ঠিক না? তুমি যদি ধরো এই বুদ্ধিটা না দিতে, আমাদের মাথা তো এখনো গরম হয়েই থাকতো। আমি যতই বুদ্ধি দিয়ে থাকি, তোমাকে বোন যদি রাজি না হইতো, তোমাকে পক্ষে যে কিছুই করার থাকতো না, সেটা কিন্তু আর একবার প্রমাণ হয়ে গেল। সেটা অবশ্য ঠিক, মানে কতি গেলে কুসুমই হচ্ছে এই বাড়ির মেন। আব্বাও তো কুসুমের কথায় ওঠে বসে। যাক, বাদ দাও। আচ্ছা, এই খুশির দিনে তোমার কাছে আমি একটা জিনিস চাবো, কথা দাও তুমি না করবার পারবা না। কি চাওয়া হবে আগে শুনি। না মানে আমি চাচ্ছি, মানে আমার চাওয়াটা হচ্ছে আমি হুন্ডা চালাবো, তুমি আমার হুন্ডার পিছনে উঠে ঘুরবা। হ্যাঁ, মতি যতই অপপ্রচার চালাক না কেন, তুমি বিশ্বাস করো আমি বালুচরে সালাম সরকারের কাছে হুন্ডা চালানো শিখছাও। এই তো ঠিক ধরেছ। এখন কও তুমি আমার শখটা পূরণ করবা। আমাকে যে তুমি হুন্ডার পিছনে নিয়ে ঘুরবে, তোমার হুন্ডা কই? কে? রবিনের হুন্ডা। রবিন যেহেতু এই বিশেষ বাড়িতে ঘর জামাই হয়ে আসতেছে, রবিনের হুন্ডা তো আমাদেরই হুন্ডা, তাই না? বাহ, খুব সুন্দর, চমৎকার। মানুষ বোন বিয়ে দিয়ে হুন্ডা জামাই দেয়, আর তোমরা বোন বিয়ে দিয়ে হুন্ডা সহ জামাই বাড়িতে নিয়ে আসতেছ। বাহ, তুমি তো একটা দারুণ কথা কইছো তাহেরা। তাহলে কিন্তু তুমি আমাকে কথা দিলে, আমি তোমাক আমার হুন্ডার পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তোমার হুন্ডার পিছনে আমি ঠিকই উঠতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের সত্য? সেই হুন্ডা খেন তোমার নিজের কিনা হতে হবে। তালি পরে মনে করো যে অ্যাক্সিডেন্ট করে যদি মরেও যাই মরলাম, কিন্তু অন্যের হুন্ডায় আমি উঠবো না। সর্দার বাড়ির বিজয় উৎসব উপলক্ষে তপধ্বনি ঘোষণা করা হলো। ওকে 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 ওকে। রে বড় ভাই, গুলি করতে কেন ঢাকি লাগে রে? আমি না ধরলি পরে তো পিড়াই পড়ে যাবার লাগলো। তুই প্রথম একটু লাগে, এই যে গুলি করবে যায় আমি পড়ে যাবে নিছিলাম, এই কথা আবার লিক আউট করে দিও না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বড় ভাই,
এক কাজ করে, এই বন্দুকখান নিয়ে হুন্ডের পাশে গিয়ে দাঁড়া, আমি একটা ছবি তুলে রাখি। বাহ, খুব চমৎকার একটা বুদ্ধি করিস। শোন, খালি ছবি তুলে মোবাইলের ভেতরে রাখি তুলি পরে হবি না, এটা প্রচার করে দেওয়া লাগবে। ঠিক আছে। ঠিক আছে, রেডি 1 2 3। আম্মা, ভাবি, তোমরা করে হও। শোনেক চম্পা, তোর ভাইয়ের কিছু একা একা ছবি তুলে দিস এই বাইক খান আর বন্দুক খানের সাথে, ভালো প্রচার হবে। দেখ, হুন্ডা সহ তুলিস। ঠিক আছে, রেডি? আম্মা আছে, ফ্রেমের ভিতরে আম্মা আছে। সবাই ঠিক আছে। স্মাইল প্লিজ। আর একটা তোল তো। এই লাগিছে নাকি? এবার বাঁ হাত দিয়ে করবো গুলি। ঠিক আছে, এই যে মনে কর। ঠিক আছে, হ্যাঁ চল। ঠিক আছে, কেমন হয়েছে রে? ফাইন হয়েছে না? ফাইন একদম। পেটে একটু হালকা গ্যাস গ্যাস হয়েছে। চাচাতো বোন, মানে আমি অনেক সময় অনুমতি ছাড়া তোমার কাছে চলে আসি বা দুই একটা কথা বলার জন্য উপস্থিত হই। জানি না তুমি কিভাবে নাও, যদি তোমার মন মানসিকতা ভালো না থাকে বলতে পারো, আমি উঠতে যাবো। আরে না, সমস্যা নাই কলুস কাজিন ভাই, আপনি লাল দাগে পা দিয়ে হালান নাই। যাক, এই বাড়িতে আসছে যখন আমি প্রথম তোমার সাথে কথা বলছি, তখনই আমি বুঝছি তুমি একটা জলি মাইন্ডের মাইয়া। চাচাতো বোন, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা বিষয় কি, বাড়ির সবাই এমন ভাবে আর কি চুপচাপ হয়ে গেছে, মানে কেমন জানি একটা শোকের ছায়া পড়িয়ে গেছে। বিষয়টা থমথমে লাগতে আসে। সবাই এত নীরব হয়ে আছে কিসের জন্য আপনি বুঝতেছেন না? আপনি কি গুলির শব্দ শুনতে পান নাই? শুনছি, গুলির শব্দ শুনছি। কারা গুলি করছে, উৎস কোথায়, সেটা কি বন্দুকের গুলি, কতদূর শব্দ হয়েছে, সবই আমি জানি। কিন্তু আমি একটা জিনিস লইয়ে চিন্তা করতেছি, বিশ্বাস বাড়ির মানুষ যারা কিনা সাহসী বংশ, সাহসী রক্ত বহন করে, তারা সামান্য 2 সাইড দিয়ে গুলির ঠাস ঠুস শব্দ এইভাবে নীরব হয়ে যাইবে, মানে রক্ত শীতল হয়ে যাবে, এটা তো কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। তো প্রতিরোধ গড়িয়ে তুলতে হইবে। কি করছো কলুস কাজিন ভাই? প্রতিরোধ গড়ে তুলবো কিরম করে? বিশ্বাস ভাই কি বন্দুক আছে? বন্দুক দিয়ে কেন প্রতিরোধ গড়িয়ে তুলতে হবে? বন্দুকের বিরুদ্ধে বন্দুক দাঁড় করাইলে হয় কি, রক্তপাত হয়, হিংসা বাড়ে। হ্যাঁ, অথচ ভালোবাসা দিয়েও তো প্রতিরোধ করা যায়, যায় না? ওমা, এসব কি করছো? সর্দার বাড়ির সাথে ভালোবাসা করার কথা করছো নাকি? না, মানে তুমি অত্যন্ত বুদ্ধিমতী, সেটা নতুন করে আর বোঝার আমার কিছু নাই। আমি চাইতেছি যে এই যে অস্ত্র শস্ত্র, এই যে আধিপত্যবাদ, এই যে রক্তপাত, এই যে চিরন্তন শত্রুতার একটা পথ, এখান থেকে একটা প্রতিরোধ গড়িয়ে তোলা যাইতে পারে, তার নাম ভালোবাসা। আমি ভালোবাসার মশাল নিয়ে আগাইয়ে যাইতে চাই। আমি জনাব মনোয়ার হোসেন দীপু ওরফে জুয়েল। কিন্তু তোমার চাচা, তুমি আমার একটা উপকার করা লাগবে। তুমি আমার উপকার করবা কিনা? সত্যি কথা, কি উপকার করা লাগবে? আমি জানি তুমি অত্যন্ত বুদ্ধিমতী, তুমি যে কোনো ব্যাপারে আমার এই বুদ্ধি দিয়ে সহায়তা করবা, সেটা তোমার দেখলেই বোঝা যায়। ওই যে সর্দার বাড়ির একটা মাই আছে না, গোলগাল চেহারা, বিউটিফুল, ওটা ফুলের নামে নাম চম্পা। চম্পার মোবাইল নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করা যায়? যদি ওর নাম্বারটা ম্যানেজ করতে পারো, তাইলে প্রতিরোধের আমরা প্রথম ধাপ পারাইয়ে যাইতে পারি। ফোনের কথা দিয়া তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি সবকিছু কমপ্লিট করিয়ে ফেলাইতে পারবো। প্লিজ তোতা, কিছু বলো তোতা। তোতা তো অনেক কথা বলে, নীরব হয়ে যাওয়ার তো পাখি না তোতা।
কি ব্যাপার মাইজান, মাই লাভ, তুমি আমার সাথে ছবি তুলে না কিসের জন্য? ওই হুন্ডের সামনে দাঁড়ায় আসামের মতো ছবি তুলতে আমার ইচ্ছে করি। হোয়াট, কি কইলে তুমি? আসামের মতো লাগতেছিল আমাক। আমি আরো ভাবলাম যে সর্দার বাড়ির এত বড় একটা বিজয়, আজকে হুন্ডা আসলো, এই যে বন্দুক আসলো, এটা উদযাপন করা হবি। তুমি কিভাবে কথা করছো, মানে কিরকম জন্য অন্য খাতে কথাটা তুমি প্রকাশ করে দিলে। আমাকে কি দেখতে আসামের মতো লাগতেছিল? আসামের মতো ছাড়া কি? ওই যে পুলিশে চুরাই অস্ত্র, চুরাই বাইক পালি যেরকম আসামির হাতে ধরায় দিয়ে এরকম করে ছবি তোলে না, যে ছবি পত্র পত্রিকায় আসে, আমার কাছে বিষয়টা ওইরকম লাগতেছিল, এই জন্যই চলে আইছি। আমার মনে হয় তুমি কোনো জায়গায় একটা ভুল করতে চাও। আমি কিন্তু সেই পোজে ছবি তুলি নেই, আমি অ্যাকশন পোজে ছবি তুলেছিলাম। এই যে এইরকম ভাবে বন্দুক ধরে বিভিন্ন আকাশের দিক, তারপরে দিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছবি তুলেছি, অ্যাকশন ছবি। মানে তোমার যদি বিশ্বাস না হয়, চম্পার মোবাইলের ভিতর ছবিগুলো তোলা আছে, তুমি একটু চেক করে দেখো। আমি আরো কি ভাবতেছি, এইরকম একটা অর্জন, মানে সর্দার বাড়ির জন্য এত বড় একটা বিজয়, বন্দুক, হুন্ডা, সেসব তুমি এনজয় করলে না, একটাবার হাততালিও দিলে না। এটা তো আমার জন্য অনেক কষ্টের বিষয় মাই লাভ। আমি বুঝি সেটা তোমার জন্য কষ্টের বিষয়, কিন্তু এই যে গুলি, বন্দুক, অস্ত্র, এসব আমার কাছেও কষ্টের বিষয়। আমার কাছে এসব একদম ভালো লাগে না। অস্ত্র, গুলি, এগুলো তো ভালো লাগার জন্য কালেকশন করা হয় নাই মাই লাভ। এগুলো কালেকশন করা হয়েছে সর্দার বাড়ির নিশ্চিদ্র নিরাপত্তার জন্য। ও, তোমার কাছে কি তাহলে মনে হয় গোলাপ সর্দার এই অস্ত্র তোমাকে নিরাপত্তা দিতে পারবে? পারবে না। এইসব অস্ত্র, গুলি, এইসব নিরাপত্তা দেওয়ার চেয়ে আরো উল্টো ঝুঁকি বাড়ায় দেয়। খুব ভালো, বিশেষ বাড়ি ডিফিট দেওয়ার জন্য তুমি আজকে একটা বন্দুক কিনে নিয়ে আইসাও, তাকে ভয় দেখানোর জন্য 2টে গুলি ফুটাও। তারপর কালকে যে তারা যে 2টে বন্দুক আইনে 4টে গুলি ফুটাবে না, সে কথা তো তুমি কতি পারো না? কতি পারো? আনুক বন্দুক, ফুটে গুলি, যুদ্ধ বাদবি যুদ্ধ। যুদ্ধ করব আমি গোলাপ সর্দার যুদ্ধ করব। তারপরেও কোনোদিন ওই বিশ্বাস বাড়ির সাথে আপোষ করব না। যতদিন না পর্যন্ত আমার আব্বার মৃত্যুর প্রতিশোধ নিবেন না পারবো, ততদিন পর্যন্ত আমি যুদ্ধ করব। খুন করেছে মানে? ইয়ে, তুমি আমাকে কোন ইতিহাস করছাও গোলাপ সর্দার? নতুন করে ইতিহাস করছাও? এতদিন তো আমি শুনে আইছি আব্বা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আজকে তুমি আমাকে নতুন আরেকটা গল্প শুনে দিলে। ইতিহাস না মাই লাভ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে এটা মনে হচ্ছে যে একটা রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে তা না। আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টের পিছনে আছে ওই বিশ্বাস বাড়ির গভীর নিকৃষ্ট ষড়যন্ত্র। তারা কি করেছে, তারা মনে করো একটা সাইলেন্ট কিলিং মার্ডারেক একটা রোড অ্যাক্সিডেন্টের মোড়কে ঢুকিয়ে দিয়ে প্রচার করেছে, অপপ্রচার করেছে। আমি ছাড়বো না, যতদিন না পর্যন্ত আমি আব্বার মৃত্যুর প্রতিশোধ না নেব, ততদিন পর্যন্ত আমি ছাড়বো না। বিশ্বাস বাড়ি কাউকে আমি ছাড়বো না। তাই না গোলাপ সর্দার? তোমার মাথার মধ্যে আসলে বিশ্বাস বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র আর প্রতিশোধ ছাড়া কোনো ভালো চিন্তা আমি আর দেখতেছি না। যে সহজ সরল মানুষটার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, যার সাথে আমার মিশে মনে হয়েছিল যে এর চেয়ে ভালো মানুষ আর হতে পারে না, সেই মানুষটা এখন একটা পজিটিভ চিন্তা করতে পারে না, একটা ভালো চিন্তা করতে পারে না। তার মাথার মধ্যে সারাক্ষণ খালি ঘোরে ক্রাইম, অপরাধ, প্রতিশোধ। বিশ্বের বাড়ির ঘর জামাই রাখবে গেলে তোমার মতামত অনুমতি লাগবে নাকি? তোমার জানা ছিল না? আমি ভোলা যদি মাঠে নামি, সর্দার বাড়ি 1 ঘন্টা টেকতে পারবে? বিশ্বাস বাড়ির যেখানে একজন ঘর জামাই আসতেছে আরেকজনে বরণ করতে তো আমার কোনো আপত্তি নাই। এটা কোনো সমাধান হলো খালা? আম্মার সাথে হাসি হাসি এরকম কথা কর লক্ষ্মীটা আমার জানা মতো তো কেউ নাই। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।